শাপলা চত্বরের শহীদদের তালিকা রচিত হয়নি, একথা যেমন সঠিক, কিন্তু জাতি এটা জানে যে সেখানে প্রায় 1000 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এটা অব্যক্ত হলো, নানা সোর্সে আমরা পেয়েছি, এবং শত শত লাশ যে গুম হয়েছে, 25 ট্রাক লাশ চলে গেছে মাহমুদ ভাই, আপনি এগুলো রেকর্ডে রাখতে পারেন, সেই মাতোয়াল এবং জুরাইনের দিকে 16টি লাশের ট্রাক চলে গেছে হলে ফিলখানায়, যেগুলো পরবর্তী সময়ে ওই জায়গায় দাফন করা হয়েছে। এই ঘটনাগুলো সাক্ষী সেখানে আমাদের কর্মীদের মধ্যে অনেকেই ছিল। এখানে আসলে দলীয়ভাবে কে কত ছিল এটা বলার বিষয় না, আমরা সবাই মিলে মুসলিম উম্মাহ হিসেবে নেমেছি। সেখানে পার্লামেন্টে দাঁড়িয়ে যে নির্লজ্জভাবে শেখ হাসিনা বলল, আপনি ফুটেজ দেখেন, শাপলাপুরে কোনো ঘটনা ওইরকম ঘটে নাই, মানুষ মরে নাই, তারা জামাই লাল রং লাগিয়ে শুয়েছিল, পুলিশ ডাক দেওয়ার পরে দৌড় মেরেছে, এই ঘটনা শেষ। কি জঘন্যতম মিথ্যাচার পার্লামেন্টে দাঁড়িয়ে বলতে পারে, তো তার পতন না হবে কার পতন হবে? আল্লাহ তাআলা দেরিতে হলো সেই শাস্তি দুনিয়াতে তাকে দিয়েছে, সামনে আরো বড় শাস্তি অপেক্ষা করছে ইনশাআল্লাহ। এদেশের এই জাতি দেখবে সেই বিচার। শাপলা চত্বর সত্যিই বেদনা বিদুর এবং ইতিহাসের যে কালো অধ্যায়ের একটা জঘন্যতম দিক এখানে ফুটে উঠেছে, এটা আমরা লক্ষ্য করেছি। বর্বরতার ইতিহাসে এটা কোন জায়গায় স্থান পাবে আমরা জানি না, এটা পৃথিবীর সকল বর্বরতাকে হার মানায় বলে আমি মনে করি। শাপলা চত্বর স্মরণ করায় বালাকোটকে, শাপলা চত্বর আমাদের স্মরণ করিয়ে দেয় কারবালাকে, পৃথিবীর অনেক বিপ্লবের ইতিহাসকে স্মরণ করায়। কারণ শাপলা চত্বরের যে ইতিহাসটা তৈরি হয়েছে, সেই ঘটনাটার মধ্যে মূলত ছিল অতীতের যে ঘটনাবলীর মধ্যে দুটি ধারা, স্বৈরতন্ত্র ফেসিবাদ এবং ইসলামের বিপরীত শক্তির যে একটা ক্ল্যাশ, দ্বন্দ্ব, এখানে সেটাই ছিল। শাপলা চত্বরের ঘটনা কেন সূত্রপাত হয়েছিল আন্দোলন, এগুলো আমরা লক্ষ্য করেছি। প্রথম যখন এই নাস্তিকরা, মোরতাদরা, ব্লগাররা বিভিন্ন লেখালেখির মধ্য দিয়ে আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে ইজ্জত হরণ করার মতো লেখালেখি প্রদর্শন করছে, সেই সময় কিন্তু হেফাজত আন্দোলন তার ইমানি দায়িত্ব পালনের জন্য জেগে উঠেছিল, জাতিকে জাগিয়ে তুলেছিল। এই নাস্তিকরা তাদের লেখা কি লিখেছে, কবিতায় কি বলেছে, আমার দেশ পত্রিকা কম্পাইল করে এত চমৎকার উপস্থাপন করেছে, যে কারণে আমাদেরকে আমাদের পত্রিকার পথ দেখিয়েছে, জাগিয়েছে পুরো জাতিকে। এটা কি অস্বীকার করতে পারবে না। এবং সেই সময়ে এই পত্রিকাটি এত জনপ্রিয় হয়েছিল, মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে, আগেও বহুল প্রচারিত ছিল। ওই সময় মানুষের আগ্রহ উদ্দীপনা এত ছিল, আমি যে বাসায় স্বাভাবিক জীবন ছিল না, ঢাকাতেই পাশের বাসায় পুলিশ প্রবেশ করল, ধরে নিয়ে যাচ্ছে সেই পরিবারের 4 জন সদস্যকে। অপরাধ কি? তাদের কাছে আমার দেশ পত্রিকা পাওয়া গেছে। আমি আমার পরিচয়টা অনেকেই জানেন, আমার আব্বা দেওবন্দের ফারেক। আমি এখানে আসলে আল্লামা সুলতান জং নদভীর সেদিন জানাজা এবং আমি দোয়ার মাহফিলে গিয়েছি, সেখানেও বলি এই পরিবেশে আসলে মনে হয় আমি নিজের বাড়িতে এসেছি মনে হয়। আজকাল তাই আলেম পরিবার হিসাবে ইসলামাবাদী ভাই ভালো করেছিলেন, মামলক ভাই গিয়েছিলেন সেদিন, আমি থাকতে পারিনি। সেই জন্য
আল্লামা শফি রহমতুল্লাহ আলাই, ওনার সাথে আমার এত ঘনিষ্ঠতা ছিল, মহাসচিব বাবনগরী সাহেব, এগুলো সব হলো আমাদের পারিবারিকভাবে দ্বীনি লাইনের সম্পর্কের কানেকশন। সে সময়েই এই মাহমুদ ভাইয়ের কম্পাইল করা বিষয়গুলো কিন্তু আমি চাচাজান ডাকতাম, আল্লামা ইসলামাবাদী ভাই তো সাক্ষীগুলো, উনিও আমরা একসাথে কাজ করেছি। উনি সোরা ডেকে সিদ্ধান্ত নিয়েছিলেন হাটাজারি মাদ্রাসায়, সেখানে মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জোনায়েদ বাবুনগরী, তার সাথে হাটাজারির তখন পরিচালক ছিলেন মোহতেম আব্দুল হালিম বুখারী সাহেব, পডিয়া মাদ্রাসার। হাটাজারি তো ওনারা আল্লামা শহীদ সাহেব ছিলেন, লালখান বাজারের মুফতি এজাহার সাহেব, তারপর তৈয়ব সাহেব জিরি মাদ্রাসা, বাংলাদেশের সেরা সেরা আলেম ওলামা, ঢাকার নূর হোসেন কাসিমি সাহেব, সবাই মিলে কিন্তু একত্রিত হয়ে সেদিন সিদ্ধান্ত নিলেন এই নাস্তিক্যবাদের বিরুদ্ধে ইমানি জেহাদ, ইমানি আন্দোলন করতে হবে। 6 এপ্রিল যেদিন আসেন, ওনারা এক মঞ্চে কিন্তু বক্তব্য রেখেছেন। সেখান থেকে ডিক্লার হইল এই লং মার্চের প্রোগ্রাম থেকেই শাপলা চত্বর বা ঢাকা অভিমুখী অবরোধটাই হলো মূল প্রোগ্রাম। সেদিন কিভাবে যে কেটেছে আল্লাহ রাব্বুল আলামিন ভালোই জানেন। আমরা 3 মাসের জন্য আমাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছি, কারণ পুরো জাতি, আলেম ওলামা, ইসলামী শক্তি এক জায়গায় আমরা হয়ে গেলাম, সকল কাজে একে অপরের অংশীদার আমরা। 13 দফার যে কর্মসূচি ছিল, রিয়েলি এই কর্মসূচি এদেশে যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চান, মানুষের ঈমান বাঁচাতে চান, তাদের সকলেরই কর্মসূচি হলো 13 দফার মধ্যে আছে। সেই 13 দফা ঘোষিত হওয়ার পরে আমাদের অন্য কোনো কার্যক্রম চলতে পারে বা চলার প্রয়োজন আছে, এটাও আমরা মনে করি না। সেভাবে একাকার আমরা হয়েছি, বাংলাদেশের মানুষ এক জায়গায় হয়েছে। সেই ক্ষেত্রে শাপলা চত্বর সারাদিনের ঘটনা, সকাল 11টায় মিছিল আসার পর থেকেই কিন্তু এখানকার হত্যাকাণ্ডগুলো শুরু হয়েছে। মঞ্চের ভাষায় লাশ ছিল, লাশ পেয়েছে, এই কথাগুলো কিন্তু দিনের বেলার ঘটনা। পরবর্তী ঘটনা এখানে সচিত্রভাবে এসেছে। শাপলা চত্বরের শহীদদের তালিকা রচিত হয়নি, একথা যেমন সঠিক, কিন্তু জাতি এটা জানে যে সেখানে প্রায় 1000 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এটা অব্যক্ত হলো, নানা সোর্সে আমরা পেয়েছি, এবং শত শত লাশ যে গুম হয়েছে, 25টা লাশ চলে গেছে মাহমুদ ভাই, আপনি এগুলো রেকর্ডে রাখতে পারেন, সেই মাতোয়াল এবং জুরাইনের দিকে। 16টি লাশের ট্রাক চলে গেছে হলে ফিলকানায়, যেগুলো পরবর্তী সময়ে ওই জায়গায় দাফন করা হয়েছে। এই ঘটনাগুলো সাক্ষী সেখানে আমাদের কর্মীদের মধ্যে অনেকেই ছিল। এখানে আসে দলীয়ভাবে কে কত ছিল এটা বলার বিষয় না, আমরা সবাই মিলে মুসলিম উম্মাহ হিসেবে নেমেছি। সেখানে পার্লামেন্টে দাঁড়িয়ে যে নির্লজ্জভাবে শেখ হাসিনা বলল, আপনি ফুটেজ দেখেন, শাপলাপুরে কোনো ঘটনা ওইরকম ঘটে নাই, মানুষ মরে নাই, তারা জামাই লাল রং লাগিয়ে শুয়েছিল, পুলিশ ডাক দেওয়ার পরে দৌড় মেরেছে, এই ঘটনা শেষ। কি জঘন্যতম মিথ্যাচার পার্লামেন্টে দাঁড়িয়ে বলতে পারে, তো তার পতন না হবে কার পতন হবে? আল্লাহ তাআলা দেরিতে হলো সেই শাস্তি দুনিয়াতে তাকে দিয়েছে, সামনে আরো বড় শাস্তি অপেক্ষা করছে ইনশাআল্লাহ। এদেশের এই জাতি দেখবে সেই বিচার। আমি আজকে আসলে কথা বলার যে স্বাভাবিক নিয়ম, এটা মানে খেয়ে হারে হলো বলে এইরকম হয়ে গেছি আসলে। তা আমি যেটা বলতে চাই, শাপলার ইতিহাস কেউ মুছতে পারবে না, মুছে ফেলতে পারবে না ইনশাআল্লাহ। এই শাপলার ইতিহাস যদি মুছে ফেলা হয়, আমাদের জাতীয় জীবনের অনেক কিছুকে মুছে ফেলা হবে, কারণ এখানে আমাদের ঈমান,
এখানে ইসলাম, আমাদের সভারেন্টি, আমাদের মূল্যবোধের অনেক কিছু বিষয় শাপলার সাথে জড়িত। শাপলায় নাস্তিক্যবাদ বিরোধী ইমানি যে আন্দোলন হয়েছে, সে আন্দোলনের ধারাবাহিকতায় বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন শক্তিশালী হয়েছিল, যদিও সাফল্যের মুখ দেখে নাই। শাপলার চেতনার ভিত্তিতেই জনগণের মধ্যে যে প্রেরণা তৈরি করেছে ইতিহাসের বাঁকে বাঁকে আন্দোলনের প্রতি অধ্যায়ে, সেটা আজও আমাদেরকে উজ্জীবিত করছে এবং জুলাই অভ্যুত্থানে কিন্তু এটা প্রেরণা জুগিয়েছে। এই জন্য শাপলার চেতনাকে শুধু আমরা ধারণ করলে হবে না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে তাদের সামনে তুলে ধরতে হবে। আজকে দাবির মধ্যে আছে মামুনুল ভাইয়ের ওখানে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা। এই দাবির সাথে আমরা একমত। কারণ হলো পৃথিবীর ইতিহাসে এটাই প্রমাণিত হয়েছে, যারা ইতিহাস ভুলে গেছে সেই দেশে আবার ফ্যাসিবাদ কর্তৃত্ববাদের পুনরাবৃত্তি ঘটেছে। আর যারা ইতিহাসকে ধারণ করেছে, স্মরণ করেছে প্রজন্ম থেকে প্রজন্ম, সেখানে আর রাজতন্ত্র ফ্যাসিবাদ ফিরে আসতে পারে নাই। যেমনটি ইরানে ইতিহাস লালন করেছে, ধারণ করেছে, সেই ভিত্তিতে তারা এখনো ঐক্যবদ্ধ। আহমদিনেজাদ যখন প্রেসিডেন্ট ছিলেন, আমেরিকার হুঙ্কারের সামনে সেদিন জাতীয় ঐক্যের ডাক দিয়েছিল, পুরো জাতি এক জায়গায় হচ্ছে, ষড়যন্ত্র সেখানে সফল হয় নাই। কিন্তু মিশরে সেটা বিপরীত আমরা লক্ষ্য করেছি। তারা ইতিহাস রচনা করেছে আরব বসন্তের মধ্য দিয়ে, সে ঐক্য ধরে রাখতে পারে নাই। সেই ইতিহাসের চেতনাকে তারা পশ্চাৎপদ করে আজকে সেখানে রাজতন্ত্র ফ্যাসিবাদের পুনরায় পুনর্বাসিত প্রতিষ্ঠিত হয়েছে। পৃথিবীর ইতিহাসটা অনেক রাষ্ট্রের এরকম উদাহরণ দেওয়া যাবে। এই জন্য আজকে যদি আমরা শাপলাকে ভুলে যাই, তাহলে আমরা 24কেও ভুলে যাব। শাপলার 24 যদি ভুলে যায়, তাহলে আধিপত্যবাদ বিরোধী যে চেতনা, সেই চেতনা মরে যাবে, দুর্বল হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। আজকে সেই ষড়যন্ত্র বাংলাদেশে চলছে। আজকে আমরা একটা কথা বলতে পারি এভাবে, কে কীভাবে নেবেন আমি জানি না, ভুল বুঝতে পারেন, সজাগ হওয়ার জন্য বল। বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়। আমি জাতীয় ঐক্যের কথা বলবো, কিন্তু আমার কাজে কর্মে কার্যক্রমে যদি আমার বক্তব্যে জাতীয় ঐক্যে ফাটল ধরানো হয়, তাহলে আমি কিন্তু ইতিহাসের প্রতি যেমন সুবিচার করছি না, দেশ এবং জাতি ইসলামের প্রতি আমি সুবিচার করছি না। এই জায়গায় আমাদেরকে সজাগ হতে হবে। আমি একদিকে বলবো, আমি একটি স্বাধীন দেশ চাই, সভারেন্টি রক্ষা করতে চাই। আবার আমার যদি কার্যক্রম, আমার আচার আচরণ যদি স্বাধীনতার বিভাজন তৈরি করে ফ্যাসিবাদকে পুনঃপ্রতিষ্ঠার জন্য আমি চেষ্টা চালাই, সেটা হবে আমার জাতির জন্য দুর্ভাগ্যজনক। এই জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে বাঁচতে চাই, স্বাধীন জাতি হিসেবে মাথা উঁচু করতে চাই। আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশকে একটি সাহসী, স্বনির্ভর এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ আগামীর যে নতুন বাংলাদেশ সেই হিসেবে দেখতে চাই। আর তার জন্য প্রয়োজন এই ফ্যাসিস্টদের পলায়ন শুধু নয়, ফ্যাসিজমের কবর রচনা বাংলাদেশে করতে হবে। আর ফ্যাসিজমের কবর রচনা করতে হলে আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এবং এই জন্য মাহমুদ ভাই বলেছেন, ইমান ইসলাম হবে এই ঐক্যের ভিত্তি, স্বাধীনতা এবং সভারেন্টির ভিত্তি। ইমানের ভিত্তি যদি আমরা ঐক্যবদ্ধ হই, আমাদের স্বাধীনতা রক্ষা করার যে মূল্যবোধ, সে মূল্যবোধ নিয়ে যদি আমরা এগিয়ে যাই, তাহলে আমরা সফল হব। আর শাপলা 70-এর এই হত্যাকাণ্ডের বিচার যেন হয়, মামলা প্রত্যাহার যেন হয়। 12টি মামলা হয়েছে, হামলাকারীদের বিরুদ্ধে নয়, হত্যাকারীদের বিরুদ্ধে নয়, মজলুমদের বিরুদ্ধে মামলাগুলো হয়েছে। আমিও 7টি মামলা, এই 12টার মধ্যে 7টি মামলা আমি আসামি আপনাদের সাথে।
আমি রিমান্ডে গেছি আপনাদের উপর। তো এই জন্য শুধু আমার কথা নয়, এতগুলো পরিবার, শহীদ পরিবারের কান্না এবং ইতিহাসের দায় আমরা কেউ মুছব। এই জন্য বিচারের জন্য আবার সোচ্চার হতে হবে। হেফাজতের কর্মসূচির বাস্তবায়ন, শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা এবং বিচার, দেশকে রক্ষা করে একটি সুন্দর বাংলাদেশ, স্থিতিশীল বাংলাদেশ গড়ার জন্য আগামী দিনে সংস্কার, বিচার এবং নির্বাচনের মাধ্যমে যে এগিয়ে যাওয়ার কর্মসূচি আমরা দিয়েছি, সেটা আমরা এগিয়ে নিয়ে দিতে চাই। আর হেফাজত ইসলামের সকল কার্যক্রমে আমরা অতীতও ছিলাম, দ্বীনি আন্দোলনের সকল কাজে এখনও আছি, আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। বিশেষ করে মামুনুল ভাই আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আমাকে আমিরি জামাত বলেছেন মামুনুল ভাই দাওয়াত দিয়েছে, আপনি যাবেন, উনি সালাম দিয়েছেন আপনাদেরকে। তো আমি এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে সবাই মিলে এক থাকলে ইনশাআল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।